আজকে আমরা প্রথমে দেখে নিচ্ছি যে আজকে আমরা যে গাণিতিক সমস্যার সমাধানটা করব সেই গাণিতিক সমস্যাটা কি। এরপর আমরা আলোচনা করব কি কি ধারণা আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব। তাহলে আমরা প্রথমে দেখে নিচ্ছি আজকে আমাদের গাণিতিক সমস্যাটা কি। এখানে দেওয়া আছে 4 ইন্টু ডেল। এই ডেল দ্বারা বোঝানো হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এই ডেল চিহ্ন দ্বারা আমরা কি বুঝতেছি? ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, তাই cot a প্লাস cot b প্লাস cot c ইকুয়াল হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এই হচ্ছে আজকে আমাদের ত্রিমিতিক যে প্রমাণটি তার হচ্ছে প্রশ্ন বা গাণিতিক সমস্যা। এখন কথা হচ্ছে যে এর প্রমাণটি করতে গেলে আমাদের কি কি জানা দরকার, মানে কি কি ধারণা আমরা এক্ষেত্রে ব্যবহার করতে পারি যে আজকে যে আমরা প্রমাণটা করব। তাহলে আমাদের প্রথমেই যেটা হচ্ছে, যেহেতু এখানে ডেল চিহ্নটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কিনা যেটা অর্থ হচ্ছে কোন ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে অবশ্যই আমাদের প্রথমে জানতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল বিষয়ে ধারণা। সাধারণত আমরা যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে থাকি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, আর হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এই ধারণা ব্যবহার করার মাধ্যমে আমরা যে স্পেশাল ক্ষেত্রে বা বিশেষ কিছু ক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে থাকি। তার মধ্যে একটি হচ্ছে, যদি কোনো ত্রিভুজের দুই বাহু এবং তার অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটি আমরা ব্যবহার করে থাকি, সেই সূত্রটাই আমরা এখানে আজকে ব্যবহার করব এবং সেটাই আমরা জানবো সেই সূত্রটা আসলে কি। তাহলে আমরা প্রথমে জেনে নিচ্ছি যে কোনো ত্রিভুজের যদি দুই বাহু এবং ওই বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণ আমাদের জানা থাকে বা দেওয়া থাকে, সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হয় বা কি হতে পারে। তাহলে আমরা দেখে নিই হচ্ছে ওই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি। আমরা প্রথমে যে কোনো ত্রিভুজ এ বি সি অঙ্কন করি। আমরা একটি ত্রিভুজ অঙ্কন করলাম এ বি সি। আমরা জানি এ কোণের বিপরীত বাহুকে স্মল এ, বি কোণের বিপরীত বাহুকে স্মল বি এবং সি কোণের বিপরীত বাহুকে স্মল সি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, সি কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল সি দ্বারা প্রকাশ করা হয়। এখন কথা হচ্ছে দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ থাকলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ, এখানে দেখা যাচ্ছে যে সি এবং বি হচ্ছে দুই বাহু, তার অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এ। আমরা জানি যে দুটি বাহু যে বিন্দুতে মিলিত হয়, দুটি বাহু বা দুটি রেখা, কোন ত্রিভুজের দুটি বাহু যে বিন্দুতে মিলিত হয়, সেই মিলিত বিন্দুতে উৎপন্ন কোণটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ। অর্থাৎ দেখি এ বি এবং এসি, এই বাহু দুটি কোন বিন্দুতে মিলিত হয়েছে? আমাদের এখানে কমন বিন্দু কিন্তু এ, তাহলে মিলিত হলো এ বিন্দুতে। এ বিন্দুতে সেই ক্ষেত্রে অন্তর্ভুক্ত কোণ কি হবে? অন্তর্ভুক্ত কোণ হবে হচ্ছে কোণ বিএসি। এটাই হচ্ছে অন্তর্ভুক্ত কোণ। অন্তর্ভুক্ত, এখন এই অন্তর্ভুক্ত কোণের যে ধারণাটা, সে ধারণাটা আসলে কি? ধারণাটা হচ্ছে যে বাহু দুটি অন্তর্ভুক্ত কোণ আমরা নির্ণয় করব, সেই বাহু দুটি সাধারণ বিন্দু বা ছেদ বিন্দুতে উৎপন্ন কোণটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ। আমরা এখানে কোন বাহু দুটি অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতেছি? এ বি এবং এসি। আমরা চিত্রটা খেয়াল করি, এ বি এবং এসি এই বাহু দুটি কোন বিন্দুতে মিলিত হয়েছে? এ বিন্দুতে। এই বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কোণ বিএসি। এটা হলো অন্তর্ভুক্ত কোণ। অর্থাৎ এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে অন্তর্ভুক্ত কোণ যে ধারণাটা, এটা আসলে মানে হচ্ছে তুলনামূলক ধারণা। আর একটু ব্যাখ্যা করি। এখন যদি আমরা এ বি এবং বিসি এই বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ বের করতে চাই, কি কি? এ বি এবং বিসি। এখন আমরা খেয়াল করি, আমরা চিত্রটা খেয়াল করি, এ বি এবং বিসি কোন বিন্দুতে মিলিত হয়েছে? বি বিন্দুতে। বি বিন্দুতে, বি বিন্দুতে মিলিত হয়েছে এ বি এবং বিসি। সুতরাং অন্তর্ভুক্ত কোণ কি হবে? এই বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণ হবে, অন্তর্ভুক্ত কোণ হবে হচ্ছে কি? এ বি সি। এ বি সি। তাহলে এই বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এ বি সি। আর এসি এবং আমরা যদি বিসি এর অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে চাই, এসি এবং বিসি
এই বাহু দুটি মিলিত হয়েছে সি বিন্দুতে, সুতরাং অন্তর্ভুক্ত কোণ কি হবে? অন্তর্ভুক্ত কোণ হবে এ সি বি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? অন্তর্ভুক্ত কোণের ধারণা কি? কোন বাহুর সাপেক্ষে আমরা অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতেছি, বা কোন দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ, সেটা অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে। অন্তর্ভুক্ত কোণ কোনো নির্দিষ্ট ধারণা নয়, এটা তুলনামূলক ধারণা আমরা বলতে পারি। কি ধারণা? তুলনামূলক। কেন তুলনামূলক? এই যে আমরা দেখি এবি আর এসি যখন ধরলাম তখন অন্তর্ভুক্ত কোণ হলো বিএসি, এবি আর বিসি যখন ধরা হলো তখন হলো এবিসি, আর এসি আর বিসি যখন ধরা হলো তখন এসিবি। তাহলে আমরা বাহু বদলাচ্ছি, অন্তর্ভুক্ত কোণে কিন্তু বদলে যাচ্ছে বা পাল্টে যাচ্ছে। এই হলো অন্তর্ভুক্ত কোণের ধারণা। এখন আমরা এই ধারণাটা ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা দেখব। তাহলে এখন এই এটা দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল বোঝাচ্ছে, এটার সমান আমরা কি লিখতে পারি? হাফ। এখন হাফ দুই বাহু, এখন এখানে দুই বাহু আমরা কি তুলতে পারি? যদি সি এবং এ নেই, সি আর এ, তাহলে হাফ দুই বাহুর গুণফল। এখন যে দুটি বাহু আমরা নিলাম সেই বাহু দুটি অন্তর্ভুক্ত কোণ, এখানে সি এবং এ, এই বাহু দুটি অন্তর্ভুক্ত কোণ কি হচ্ছে? এ বি সি। এই বাহু দুটি অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এ বি সি। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এখানে হবে সাইন কোণ এ বি সি। আচ্ছা, বিষয়টা আমরা আরো একটু ভালো করে বোঝার চেষ্টা করি। এখানে হলো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন বাহু আমরা নিচ্ছি এবি আর বিসি, এবি ইন্টু বিসি, আর এই দুই বাহু দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এবিসি। তাহলে এখানে হবে সাইন কোণ এ বি সি। এটাকে আমরা এখন কিভাবে লিখতে পারি? লিখি হাফ। এখন এ বি সমান কি? এ বি সমান সি, আর বিসি সমান হচ্ছে এ। তাহলে এখানে লিখব সি এ সাইন, আর কোণ এ বি সি কে আমরা লিখতে পারবো বি কোণ। তাহলে কি হলো? হাফ সি এ সাইন বি, হাফ সি এ সাইন বি। এখন এই ধারণাটা যদি আমরা প্রতি ক্ষেত্রে ব্যবহার করি সেক্ষেত্রে কি হবে? খেয়াল করি, এখানে হাফ এবি, হাফ এবি নিয়ে তাহলে সাইন সি সমান, আর হাফ এবি নিছি, তাহলে এ বি এর অন্তর্ভুক্ত কোণ সি, আর বিসি নিলে এ, তাহলে বিসি, সরি এখানে সি হবে, তাহলে হবে সাইন এ। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের বিস্তারিত ধারণা, আর সেই বিস্তারিত ধারণার রূপটা হলো এটা। তাহলে আমরা ওটা এখন এটা রাখলাম, এটা আর আমাদের দরকার নেই, আমরা ব্যবহার উপযোগী ধারণাটা দাঁড়াইলাম। তাহলে এই হচ্ছে দুই বাহু এবং বাহু দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ জানা থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এইভাবে নির্ণয় করতে পারি। এইভাবে এই তো গেল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, বিশেষ ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটি সূত্র। এরপর যে ধারণাটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে যে কোনো ত্রিভুজের জন্য কোসাইন সূত্র। কোন সূত্রটি? কোসাইন সূত্র। এখন এই ত্রিভুজের জন্য আমরা কোসাইন সূত্রটা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এখানে হচ্ছে আমরা নির্ণয় করি cos a, তাহলে cos a সমান সমান কি হবে? b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই হলো 2bc। এটা হচ্ছে কোসাইন সূত্রের একটি। ত্রিভুজের হলো তিনটা কোণ, এই তিনটা কোণ ধরে তিনটি কোসাইন সূত্রের ধারণা দাঁড় করানো যায়। তাহলে cos a সমান সমান কি হলো? স্মল, এগুলো হলো স্মল বি সি এ এবং বিসি, এগুলো হলো বাহু, আর এ হচ্ছে কোণ। এখন আমরা যদি cos b লিখি, cos b সমান সমান কি হবে? এখানে হবে সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল হচ্ছে 2ca। এটা হলো cos b সমান। এখন যদি আমরা cos c লিখি, cos c সমান সমান কি হবে? এটা হবে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার
মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। এই যেটা হলো যে কোনো ত্রিভুজের জন্য কোসাইন সূত্র। তাহলে আমরা একটি যে ক্ষেত্রফলের সূত্র, বিশেষ ক্ষেত্রে যে ক্ষেত্রফল সূত্র, অর্থাৎ দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ জানা থাকলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এবং যে কোনো ত্রিভুজের জন্য কোসাইন সূত্র ধারণাটা আমরা কিন্তু পেলাম। এখন আমরা কি করব, এই ধারণাগুলো এই ক্ষেত্রে ব্যবহার করার মাধ্যমে আজকে আমরা এই গাণিতিক সমস্যার সমাধানটা করার চেষ্টা করব। তাহলে আশা করা যায় এখন আমরা গাণিতিক সমস্যাটা শুরু করতে পারি এবং অবশ্যই আমরা ধরে নিচ্ছি যে গাণিতিক সমস্যাটা আমরা মোটামুটি ভালোই বুঝবো আশা করা যাচ্ছে। এখন আমরা তাহলে শুরু করি। এটা আমরা সমাধানটা শুরু করলাম। আচ্ছা, সমাধানটা আমরা শুরু করবো বাম পক্ষ থেকে। তাহলে আমরা প্রথমে বাম পক্ষটা লিখে নিই। সমান 4 ডেল, এটা হচ্ছে cot a প্লাস cot b প্লাস হচ্ছে cot c। আচ্ছা, এখন আমরা যেটা করব, এখানে আছে cot a, cot b, cot c। এখন আমরা 4 ডেল, আমরা এখন কি করব, প্রতি ক্ষেত্রে আমরা এটা গুণ করে দেব। আমরা 4 ডেল দ্বারা cot a, cot b এবং cot c কে গুণ করব। তাহলে 4 ডেল cot a হলো প্লাস 4 ডেল cot b প্লাস 4 ডেল cot c, আমরা এটা গুণ করে দিলাম। এরপর যেটা করব 4, আচ্ছা, cot a সমান কি হয়, cos a বাই sin a। আমরা cos a বাই sin a, আমরা এখানে একটু গ্যাপ রাখলাম, গ্যাপ রেখে cos a বাই sin a লিখলাম। কেন করলাম একটু পরে বুঝতে পারবো। যে কাজটা, এই যে এখানে ডেল, এখানে কিন্তু ডেল থাকার কথা ছিল, ডেলটা আমরা লিখলাম না, না লিখে কি করলাম, এই যে cot এর বদলে cot কে বিশ্লেষণ করলাম cos a বাই sin a দ্বারা। আমরা জানি cos a কে sin a দ্বারা ভাগ করলে cot a পাওয়া যায়। আচ্ছা, এখানে প্লাস ছিল, প্লাস দিলাম। কেন এইভাবে লিখলাম, কেননা এই যে ডেল, ডেল সমান কি হয়, হাফ সি এ সাইন বি, হাফ এ বি সাইন সি আর হাফ বি সি সাইন এ। ডেল সমান আমরা তিনটির যে কোনো একটি লিখতে পারবো, কিন্তু এখানে কি লিখবো এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য আমরা এই জায়গাটা ফাঁকা রাখলাম। আর এখন আমরা খেয়াল করি যে এখানে কি আমাদের লিখলে আমাদের প্রমাণটা সুবিধা হবে বা কি ব্যবহার করলে। এখানে আমরা খেয়াল করে দেখি cos a বাই sin a আছে, এই যে sin a। এখন sin a টা, এটাই আমরা খেয়াল করব, এই sin a টা এখানে থাকলে আমাদের গাণিতিক সমস্যার সমাধানে সমস্যা মানে কষ্টকর হবে। তাহলে এই সাইনটাকে যদি আমরা সরাতে চাই তাহলে ডেল সমান কোনটি বসানো যেতে পারে আমরা খেয়াল করি। এই যে এখানে আছে sin b, sin c, sin a, এই যে এখানে sin a আছে, তাহলে ডেল সমান হাফ bc sin a। আমরা যদি ডেল সমান এখানে হাফ bc sin a লিখি তাহলে কিন্তু এই sin a এই sin মিলে ভাগ হবে, ভাগ হয়ে গিয়ে 1 হবে। তাহলে এখানে আমাদের আর এই হরে যে সাইনটা আছে এই সাইনটা থাকবে না। তাহলে এক্ষেত্রে আমরা লিখবো হাফ bc sin a। তাহলে এই ডেল সমান লিখলাম কি হাফ bc sin a। তাহলে sin a ভাগ হয়ে গেল। আচ্ছা, এখানেও ঠিক একই কাজ করব। 4 cot b, cot b মানে হচ্ছে কি cos b বাই sin b। এখন আমরা খেয়াল করে দেখি, এই যে sin b কে আমরা যদি সরাতে চাই মানে না রাখতে চাই, এই sin b, এই sin b কে আমরা রাখবো না, কিন্তু এটা তো হচ্ছে ম্যাথমেটিক্যাল একটা টার্ম, চাইলে আমরা এই sin b কে সরাতে পারবো না। কখন সরাতে পারবো, sin b কে যদি sin b দ্বারা ভাগ করতে পারি বা গুণ করতে পারি, সেক্ষেত্রে sin b টা হয়তো সরার সম্ভাবনা আছে এই sin b কে। অর্থাৎ এখানে যদি sin b আমরা গুণ করতে পারি তাহলে কিন্তু sin b টা থাকবে না। কিন্তু আমরা চাইলে আমার গুণ করে দিলাম, বিষয়টা তো এমন নয়। কেননা আমরা জানি যে প্রমাণের সুবিধার্থে আমরা যে কোনো একটা ফরম্যাট নিয়ে আসতে পারি, কিন্তু অবশ্যই এটা খেয়াল রেখে যে মানের যেন কোনো পরিবর্তন না হয়। এই জন্য আমরা কি করবো, এই যে ডেলটা আছে এই ডেলের বদলে যদি আমরা লিখি
হাফ সি এর সাইন বি, এর যে সাইন বি আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সাইন বিটা আর এই সাইন বিটা ভাগ হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখব হাফ সি এ সাইন, এটা হলো এ বি, তাহলে হাফ সি এ সাইন বি লিখলাম। এখন তো মনে ধারণাটা মোটামুটি স্পষ্ট হচ্ছে যে আসলে আমরা কি করতেছি। তো এখানে তাহলে আমরা একবারে লিখতে পারি, এখানে cos c মানে কি, cos c বাই sin c হবে, তাহলে এই যে হাফ এ বি sin c লিখবো। এখানে আমরা লিখি হাফ এ বি sin c ইন্টু cos c বাই sin c। তাহলে আমাদের কিন্তু প্রতি ক্ষেত্রে ডেল আর থাকলো না। আচ্ছা, ডেলের ক্ষেত্রে ডেলের মান বসালাম, আর মান বসানোর ক্ষেত্রে আমরা এই বিশেষ সত্যটা খেয়াল করলাম, খেয়াল করে কিন্তু মান বসালাম, কারণ আমরা কিন্তু এটা ইচ্ছা মতো বসাইলাম না, ইচ্ছা হলো বসাইলাম এরকম কিন্তু বিষয়টা না, প্রমাণ করার সুবিধার্থে খেয়াল করে করে মান বসানো হলো। আচ্ছা, এরপর কি হবে, এই যে এটা 4 আর 1/2 যদি গুণ করি এটা 2 হবে, আর এই যে সাইনের সাইনে গুণ হবে, সরি গুণ না তো ভাগ হবে, এই সাইন এ কে সাইন এ দিয়ে ভাগ করব, তাহলে 1 হবে, তাহলে এখানে হবে বিসি বিসি। আর এই যে এখানে আছে কি cos a, এখন দেখি cos এর সমান কি লেখা যায়, এই যে বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইডেড 2bc, তাহলে এখানে আমরা cos এর সূত্রটাও লিখে দিতে পারি। আচ্ছা, এখানে cos এর সূত্রটা আমরা লিখব, লিখি হচ্ছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2bc প্লাস, এক্ষেত্রে কিন্তু তাই হচ্ছে, এই যে এখানে 4 ইন্টু 1/2, তাহলে এখানে 2 হবে, 2ca সাইন বি থাকবে না, সাইন বি আর সাইন বি ভাগ হয়ে যাবে, থাকবে না, cos b এর স্থলে লিখতে পারি আমরা সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2ca হয়ে গেল। আর এখানেও ঠিক একই, 4 ইন্টু 1/2, তাহলে এটা 2 হয়ে যাবে, আর এ বি থাকলো সাইন সি ভাগ হয়ে গেল, 1 হয়ে গেল, cos c সমান লেখা যাচ্ছে হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইডেড বাই 2ab লেখা যাবে, আমরা লিখলাম। এখন এই 2bc কে 2bc দিয়ে যদি ভাগ করি তাহলে 1 হয়ে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে হবে বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। আচ্ছা, 2ca কে 2ca দ্বারা ভাগ করলে 1 হয়ে গেল, তাহলে থাকলো হচ্ছে সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। 2ab কে 2ab দ্বারা ভাগ করব, তাহলে 1 হয়ে যাচ্ছে, তাহলে থাকবে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার হলো। এখন আমরা খেয়াল করি, এই যে প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার কি হলো, 0 হবে, তারপর হচ্ছে মাইনাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার 0 হবে, আর হচ্ছে দেখি প্লাস সি স্কয়ার আর মাইনাস সি স্কয়ার 0 হলো, তাহলে আমাদের থাকলো কি, এখানে থাকলো একটা সি স্কয়ার এ স্কয়ার বি স্কয়ার, তাহলে আমাদের থাকতেছে সি স্কয়ার এ স্কয়ার বি স্কয়ার, সি স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান, এটা আমরা একটু সাদা লিখি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আচ্ছা, এখন আমরা প্রমাণটা দেখি, আমাদের প্রমাণটা কিন্তু চলে আসছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তাহলে ইকুয়াল হচ্ছে রাইট সাইড প্রমাণিত। আশা করি আজকের এই গাণিতিক সমস্যাটা বোঝা গেছে, তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।